বরপক্ষের সবার খাওয়া দাওয়ার পর্বে সমাপ্তি ঘটতেই বরকে নিয়ে তার নিজস্ব আসনে বসানো হয়। বিচ্ছু বাহিনীর সব বরকে ঘিরে সেখানে দাঁড়িয়ে থাকে। তাদের মিশন বরের জুতা চুরি করে টাকা নেওয়া, কিন্তু রিফাত আর তার কয়েকটা কাজিনের জন্য তারা কাজটা কিছুতেই শুরু করতে পারছে না। তখন থেকে মিথিলাদের পিছনে চিপকে আছে আঠার মতো। মিথিলা ইফা এটা ওটা নিয়ে রাফসানের সাথে মজা করছিল আর সুযোগ খুঁজছিল, কিন্তু রিফাতদের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে তারা কিছুতেই আগাতে পারছিল না। ইফা এবার বিরক্ত হয়ে বলল, এরা আমাদের পিছনে এমন চিপকে আছে কেন মিতুপ্পু? নজরে নজরে রাখছে, বুঝতে পারছিস না? আমাদেরও বুদ্ধি কাটিয়ে আগাতে হবে, বুঝলি? ইফা মাথা নাড়ায়। মিথিলা বাঁকা হেসে বিচ্ছু বাহিনীর সবাইকে নিয়ে রাফসানদের রেখে অন্যদিকে চলে যায়। মিথিলাদের যেতে দেখে রিফাত ওর কাজিনদের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, যা বুঝলাম, আমার বেআইন সাহেবটা না বহু চতুর, বুঝলি? চোখ কান খোলা রাখতে হবে আমাদের। সবাই রিফাতের কথাতে মাথা ঝাঁকায়। রিফাত অদূরে দাঁড়িয়ে থাকা বিচ্ছু বাহিনীদের মধ্যে থাকা মিথিলার দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হেসে বিড়বিড় করে, লাভ এট ফার্স্ট সাইড বেআইন সাহেবা, এই যেন প্রথম প্রেমের অনুভূতি। তোমার পিছু আমি ছাড়ছি না। এই রিফাত নামক ব্যক্তির জ্বালা তোমাকে এখন প্রতিনিয়ত সইতে হবে। এই যে বেআইন সাহেবা, এভাবে ফোটা বেলুনের মতন চুপসে মুখ করে বসে আছেন কেন? মিথিলা, ইফা সাথে বিচ্ছু বাহিনীর সবাই চেয়ার পেতে বসেছিল। সবারই মুখের অবস্থা থমথমে। একটু আগে তারা রাফসানের জুতো চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এ নিয়ে তাদের আফসোসের শেষ নেই। তাদের বিপরীত পক্ষ তাদের থেকেও ধূর্ত চতুর, বুঝতে পেরেছে তারা। রাফসানরা মিথিলাদের সবার এরকম মুখের অবস্থা দেখে ওদের দিকে এগিয়ে আসে। মিথিলার পাশে একটা চেয়ার পেতে বসে রাফসান খোঁচা মেরে উক্ত কথাটি বলে ওঠে, আহারে থাক বিয়ান সাহেবেরা, আপনারা মুখটা এমন করে রাইখেন না। আপনারা এই আনন্দের দিনে এইভাবে মুখ করে রাখলে আমাদেরও তো কষ্ট লাগে। যতই হোক বিয়াইন সাহেবা বলে কথা, তাহাদের কষ্ট তো সহে না। রিফাতের এক কাজিন কথাটা বলে মুখ টিপে হাসে। ইফা, মিথিলা দুজন তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা মাথা চুলকে দাঁত কেলায়। মিথিলা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে সামনে তাকাতে তার দৃষ্টি স্থির হয় ওপাশে বসে থাকা ইয়াসের পানে। তীক্ষ্ণ ধারালো দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল, যেমন ওকে একা পেলে এখানে পুঁতে দিত। মিথিলা মুখ ভেঙিয়ে মুখ ঘুরিয়ে নিল। ইয়াস ওকে রুমে যেতে বলেছিল, মনে আছে ওর, কিন্তু ও ইচ্ছে করে যায়নি। কেন যাবে? গেলে ধমকাধমকি ছাড়া কিছু করবে না, মিথিলা সেটা ভালো করেই জানে। আর এমনিতেও সেই ইয়াসের থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাইছে। নিজের অনুভূতিগুলোকে আর প্রকাশ করতে চায় না সে। মিথিলা মুখ ঘুরিয়ে রিফাতের দিকে তাকিয়ে কথা বলতে থাকে, আর চোখে একবার ইয়াসকেও খেয়াল করলো। তখনও একই ভঙ্গিতে একই দৃষ্টিতে তাকিয়েছিল ইয়াস। হুট করে কোথা থেকে নীলায় সেই ইয়াসের পাশে দাঁড়িয়ে ইয়াসকে কিছু একটা বলতে ইয়াস হেসে প্রত্যুত্তর করে ওখান থেকে চলে যায়। মিথিলা ভ্রু কুটিল করে তাকিয়ে থাকে। নীলা মেয়েটার সাথে ইয়াসকে যতবারই কথা বলতে দেখেছে ততবারই ইয়াসের ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি দেখতে পেয়েছে। যেন নীলার সাথে না হেসে কথা বললে ইয়াস নামক ব্যক্তিটির খুব বড় সাজা হয়ে যাবে। সেখানে মিথিলার সাথে ইয়াস কোনোদিন হেসে কেন একটু মিষ্টি করে কথা বলেছে নাকি সেটাও মনে পড়ল না মিথিলার। হুট করেই মনটা কালো মেঘাচ্ছন্ন আকাশের ন্যায় রূপ নিল। বসার রুমে বরকনেকে পাশাপাশি সোফায় বসানো হয়েছে। কাজী সাহেব বিয়ে পড়াবেন এখন। মিথিলা মিহুর পাশে দাঁড়িয়ে মিহুকে ধরেছিল। মিহুও বোনের হাত শক্ত করে ধরে রেখেছে। হুট করে তার কেমন ভয় ভয় করছে, মন অশান্ত হচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে পেতে চলেছে, তবুও মনের কোথাও একটা দগ্ধ হচ্ছে। কিছু প্রিয়জনকে ছেড়ে যাওয়ার কষ্ট তাকে পুড়াচ্ছে। মন বলছে এখানেই সব থেমে যাক। সে আর কয়েকটা দিন তার বাবা মা ভাই বোনদের সাথে কাটাক। খুব করে তার সবাইকে বলতে ইচ্ছা করছে সে এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছে না। তোমরা চলে যাও, এই বাড়িতেই থাকবে সে। সে পারবে না এই প্রিয় মুখগুলো রেখে অন্য কোথাও গিয়ে থাকতে। তোমরা পরে এসো। কিন্তু কেউ কি তার এই অবান্তর কথাগুলো শুনবে না মানবে? হঠাৎ বাম হাতে কারো উষ্ণ হাতের স্পর্শ পেতেই মিহু চমকে ওঠে। মাথায় ঘোমটা দেওয়া ছিল তার। ঘোমটার নিচ দিয়ে সে তার বাম হাতের উপর রাখা পুরুষালী শক্তপোক্ত হাতটার দিকে তাকায়। হাতটা কার বুঝতে তার সময় লাগলো না। হঠাৎ পুরুষালী হাতের বন্ধনটা আরো গাঢ় হতে লাগলো। হয়তো তাকে আশ্বাস দিচ্ছে। মিহুর ঠোঁটের কোণে হুট করে হাসির ঝলক দেখা দেয়। এক পলকে তাকিয়ে থাকে তার প্রিয় মানুষটার হাতের দিকে। আপনি রায়নার সাথে কি কথা বলছিলেন ওরকম হেসে হেসে? ইফার অভিমানী গলায় কথাটা শুনতে আকাশ ঠোঁট টিপে হাসে। এক ভ্রু উঁচিয়ে গলা খাকারি দিয়ে বলে, খুবই পার্সোনাল একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা তো অন্য কাউকে বলা যাবে না। ওর সাথে আপনার কিসের পার্সোনাল কথা থাকবে? ওকে আপনি চিনেন কতদিন? কি কথা বলছিলেন ওর সাথে? তোকে কেন বলতে যাবো কি কথা বলছিলাম? তুই আমার বোন না প্রেমিকা? হ্যাঁ, কোনটাই না।
তাহলে আমি কার সাথে কি কথা বললাম সেই কৈফিয়ত তোকে কেন দেব? ইফা প্রতিউত্তর করে না। কথাটা শুনে সে খানিকটা অপমান বোধ করলো, চুপ রইল সে। আসলে আকাশ কেন তাকে কৈফিয়ত দিতে যাবে? আর ওই বা এসব আকাশকে কেন জিজ্ঞাসা করছে? নিজের উপর বিরক্ত হলো ইফা। আকাশকে রেখে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো। মিহুর বিয়ে পড়ানো শেষ হয়েছে, বেশ খানিকক্ষণ হবে। মিহুর সবকিছু গুছিয়ে একটু পর বিদায় দেওয়া হবে। সেই বিয়ে পড়ানোর শুরু থেকে ইফা খেয়াল করছিল রায়না আকাশের সাথে হেসে হেসে কথা বলছিল। শুধু রায়না কেন, আকাশও রায়নার সাথে তাল মিলিয়ে হাসছিল। ইফা মিহুর পাশে দাঁড়িয়ে এসব খেয়াল করে। বিয়ে পড়ানোর পুরোটা সময় আকাশ আর রায়না কথা বলে। পুরোটা সময় ইফার দৃষ্টি সেদিকে স্থির থাকে। রায়নার সাথে আকাশের এভাবে হেসে হেসে কথা বলা দেখে ইফার খারাপ লাগে, সাথে রাগও হয় দুজনের উপর। রায়না আকাশকে একা ফেলে যেতে ইফা আকাশের কাছে গিয়ে প্রশ্নটা করে ওঠে, কিন্তু এভাবে অপমানিত হতে হবে বুঝলে কখনোই যেত না সে। বসার ঘরের এক কোণে মলিন মুখে দাঁড়িয়েছিল ইফা। সামনে বিয়ের সব নিয়ম কানুন পালন করা হচ্ছিল। ইফা থমথমে মুখে সেসব দেখছিল। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেতে ঘাটটা হালকা ঘুরিয়ে তাকালো। আকাশকে দেখতে পেয়ে সে একটু দূরে সরে দাঁড়ালো। আকাশও ইফার দিকে খানিকটা এগিয়ে যায়। এটা দেখে ইফা কপাল কুঁচকে আরেকটু দূরে সরে যায়। আকাশও নাচরবান্দার মতো ইফার আরেকটু কাছে যায়। ইফা এবার বিরক্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, সমস্যা কি আপনার? এভাবে গায়ের উপর এসে পড়ছেন কেন? আকাশ অবাক কণ্ঠে বলে, গায়ের উপর কখন পড়লাম? ছি, মিথ্যে অবাদ দিচ্ছিস কেন ইফা? আমার মতো একটা সুশীল সভ্য ছেলেকে তুই খারাপ বানাতে চাইছিস? আকাশের থেকে দ্বিগুণ অবাক করা কণ্ঠস্বর নিয়ে ইফা বলল। আপনি সভ্য, তাহলে অসভ্য কে? আকাশ কথা ঘুরিয়ে বলল, রায়না মেয়েটা কিন্তু আমার মতোই ভদ্র, কিন্তু একটু চঞ্চল স্বভাবের। মেয়েটা কিন্তু দারুণ। আপনি কি রায়নার গুণগান গীতে আমার কাছে এসেছেন? রাখছিস কেন তুই? আপনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। সরুন এখান থেকে। যান, আপনি রায়নার সাথে গিয়ে কথা বলুন। আকাশ ফোঁস করে একটা শ্বাস ফেলে হতাশ কণ্ঠে বলে, বুঝলাম, কি? কেউ আমার প্রেমে খুব বাজেভাবে পড়ে গেছে, কিন্তু বুঝতে পারতেছে না। এখন সে বুঝতে পারলে আমার প্রেমটা হয়ে যাবে। দোয়া কর সে যেন তাড়াতাড়ি বুঝতে পারে। কারণ কি বলতো, আমার মনে না অনেক প্রেম, কিন্তু প্রেমটা করতে পারছি না। কথাটা বলেই আকাশ হা হুতাশ করতে করতে চলে যায়। ইফা বোকার ন্যায় তাকিয়ে থাকে আকাশের যাওয়ার দিকে। আকাশের কথাটা মনে মনে নিজে আরেকবার আউড়িয়ে রাগে বিড়বিড় করে বলে ওঠে, মনের ভিতরে যখন এতই প্রেম, তাহলে রায়নাকেই প্রেমিকা বানিয়ে সারাদিন প্রেম কর। যত সব। কনে বিদায়ের পালা এসেছে। বরপক্ষের সবাই গাড়িতে গিয়ে বসে পড়েছে। বাকি আছে শুধু বর আর কনে। কনেকে নিয়ে গাড়িতে উঠলে গাড়ি তার নিজস্ব গন্তব্যে পৌঁছাবে। মিহুকে নিয়ে সবাই বাইরে আসতে কান্নার রোল পড়ে যায় হক বাড়িতে। হুট করে মিহু তিন জাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তিন জা মেয়েকে ধরে কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা বানিয়ে ফেলে নিজেদের। সবাই তিন জাকে ধরে মিহুর থেকে ছাড়িয়ে নেয়। মিনহাজ হককে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে মিহু এগিয়ে গিয়ে ভাঙা কণ্ঠে ডাক দেয়, আব্বু, আমাকে বিদায় দিবে না? মেয়ের কণ্ঠে কথাটা শুনতেই মিনহাজ হকের বুকটা মুচড়ে ওঠে। মেয়ের দিকে হাত বাড়িয়ে দেন মিহু। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে অশ্রু বিসর্জন দিতে থাকে। মইনুল হক, ইকবাল হক মিহুর মাথায় হাত বুলিয়ে দেয়। তাদের চোখের কোটরে অশ্রু জমাট বেঁধেছে। বাড়ির তিনটা মেয়ে যেন তাদের এক একটা মা। আজকে এক মা তাদের রেখে চলে যাচ্ছে। বাবা চাচাদের রেখে মিহু মিথিলা আর ইফার কাছে যায়। মিথিলা এক কোণে দাঁড়িয়ে হিচকি তুলে কাঁদছিল। বোন যেতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আপু তুমি যেও না, তুমি আমাদের সাথেই থাকবে। তোমাকে ছাড়া আমরা কেউ ভালো থাকবো না আপু, তুমি যেও না। মিথিলার কথা শেষ হতে ইফা নাক টেনে বলে, আপু, তুমি যেও না। ওদের সবাইকে আব্বুরা পাঠিয়ে দিবে। তোমাকে কোথাও যেতে দিব না আমরা। মিহু মিথিলার ইফার কথা শুনে দুজনকে জড়িয়ে ধরে। তিন বোন যতই ঝগড়া করুক কেউ কাউকে কম ভালোবাসে না। এক একজন যেন এক একজনের প্রাণ। মিহুদের থেকে একটু দূরে নীলা দাঁড়িয়ে থেকে নাক টানছিল। সবার কান্না দেখে তারও কষ্ট হচ্ছে। চোখের কোণে পানি জমে টইটুম্বর। নীলা আরেকবার নাক টানতে চোখ দিয়ে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হাত দিয়ে চোখের কোণের জল মুছতে গিয়েও সে হাত নামিয়ে নেয়। হাত দিয়ে মুছলে তার মেকআপের নাজেহাল অবস্থা হয়, তাই ওভাবেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ সামনে কেউ টিস্যু পেপার এগিয়ে দেয়। কোনো কিছু না ভেবে কে দিয়েছে না দেখে নীলা টিস্যু পেপারটা নিয়ে চোখ মুছতে যাবে, তখন পাশ থেকে কেউ খোঁচা মেরে বলে ওঠে, মেকআপ নষ্ট হয় যদি এত ভয় থাকে তাহলে কাঁদছেন কেন? কথাটা শুনে নীলা নাক টেনে পাশ ঘুরে তাকায়। তুষারকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চিনতে পেরে ভ্রু গুটিয়ে বিরক্তের সহিত বলে, কান্না কি কেউ ইচ্ছা করে করে? আর আপনাকে আমি বলেছি এইসব টিস্যু দিতে আমাকে? কথাটা বলে নীলা ওর হাতে থাকা টিস্যুটা ফেলে দেয়। আবির স্বাভাবিক স্বরে বলে, আসলে আপনার চেহারা দেখে শেওড়া গাছের পেতনির থেকে কম কিছু মনে হচ্ছে না আপনাকে।
তাই কেউ আপনাকে দেখে অজ্ঞান হওয়ার আগে আপনাকে টিস্যুটা দিয়ে সাহায্য করলাম। কথাটা বলে তুষার শীষ বাজাতে বাজাতে চলে যায়। নীলা তুষারের যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে, শেষে কিনা এই ছেলে ওকে পেতনি বলে গেল। এদিকে মিহু, মিথিলা ইফাকে রেখে ইয়াসের সামনে এসে দাঁড়ায়। তবে এবার আর তার চোখে অশ্রু নেই, শান্ত হয়ে ইয়াসের সামনে দাঁড়িয়ে আছে। ইয়াস মিহুর দিকে তাকিয়ে থাকে, না চাইতেও চোখের কোটরে হালকা বেহা অশ্রুকণা জমেছে। ছোটবেলা থেকে মিহু আর ইয়াস দুজনে একসাথে বড় হয়েছে। দুজন কয়েক মাসের ছোট বড়, ঝগড়া মারামারি যেমন তাদের মধ্যে খুব বেশি হয়েছে, দুজনের মধ্যে ভালোবাসাটাও সবচেয়ে বেশি অন্য ভাই বোনদের তুলনায়। ইয়াস মিহুর গালে হাত রাখতেই মিহু ভাঙা কণ্ঠে বলে, জানিস ইয়াস, সব ভাই বোনদের মধ্যে আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি, মিথুর থেকেও বেশি। আমি যেমন চাই না তুই কষ্ট পাস, আমি এটাও চাই না আমার বোনটা তোর জন্য কষ্ট পাক। জানিস আমার বোনটা না তোকে পাগলের মতো ভালোবাসে, সেটা তুইও জানিস। জানি তুই মিথিলাকে ভালোবাসিস না, আমি বলবো না ভালোবাসতে, কারণ ভালোবাসা জোর করে হয় না। আমি চলে যাওয়ার আগে আমার শেষ একটা কথা রাখবি, আমার বোনটাকে কখনো কষ্ট দিস না। দরকার পড়লে তুই ওকে বুঝিয়ে বলবি তুই ওকে ভালোবাসিস না, ওকে এড়িয়ে এড়িয়ে চলবি। আমিও ওকে বুঝিয়েছি, হয়তো ও বুঝতে পারছে, কিন্তু ও এখনো তোকে আগের মতোই ভালোবাসে। তবে তুই ওকে ইগনোর করলে হয়তো ও বুঝতে পারবে তোর মনে ওর জন্য কোনোদিন কোনো অনুভূতির জন্ম নেয়নি। আর তোর সাথে তো নীলার বিয়ে ঠিক করাই আছে। নীলা তোর বউ হয়ে আসলে তখন দেখবি এমনিতে সব ঠিক হয়ে যাবে। শুধু এটুকু বলবো, এই কটা দিন আমার বোনটাকে কোনো কষ্ট দিস না প্লিজ। কথাগুলো বলে মিহু চোখের পানি মুছে মৃদু হেসে ইয়াসের মাথায় হাত বুলিয়ে চলে যায়। ইয়াস সেখানে স্থির দাঁড়িয়ে থেকে মিহুর বলা কথাগুলো ভাবতে থাকে। লাস্টে দুটো লাইন যেন তার জন্য সম্পূর্ণ নতুন ছিল। এমন কথায় বাড়িতে কোনোদিনও তো কাউকে বলতে দেখেনি। নীলার সাথে তার বিয়ে কবে, কখন, কিভাবে ঠিক হলো? মাথার মাঝে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। মাথার মধ্যে হাজার খানেক প্রশ্নে ঝুলে নিয়ে সে সামনে পা বাড়ায়। কয়েক কদম যেতে আবারও মিথিলা আর রিফাতের সামনাসামনি হয়। বেন সাহেবা, আপনাকে রেখে যেতে কষ্ট হচ্ছে প্রচুর, কিন্তু কি আর করার বলুন। আর কেঁদে কেটে নিজের কি অবস্থা করেছেন দেখুন তো। তবে আপনাকে এই রূপেই সুন্দর লাগছে, গুলুমুলু টাইপ। কালকে দেখা হচ্ছে, কান্না থামিয়ে এবার ভেতরে গিয়ে রেস্ট করুন। কালকে তো আবার আমাদের সাথে যেতে হবে আপনার। এখনই শক্তি সঞ্চয় করে রাখুন, না হলে পরে হেরে যাবেন কিন্তু। তারপর হেরে গিয়ে আবার এরকম কান্নাকাটি শুরু করলে কিন্তু ব্যাপারটা আমার কাছে কষ্টজনক লাগবে। মিথিলা নাক টেনে বলল, অপমান করলেন? একবার হেরেছি বলে বারবার হারবো? কালকে দেখে না আপনাদের কি অবস্থা করি। আচ্ছা, তবে কালকের জন্য অপেক্ষা করলাম। কথাটা বলে রিফাত পিছনে ঘুরে এক পা ফেলিয়ে আবারও মিথিলার দিকে ঘুরে দাঁড়ায়। খুব বাজেভাবে প্রেমের জেলে ফাঁসিয়ে দিলেন আমায়। মিথিলা অন্যদিকে মুখ ঘুরিয়েছিল, কানের কাছে কারো কণ্ঠস্বর শুনে চমকে তাকায়। সামনে রিফাতের হাস্যোজ্জ্বল মুখ দেখে অবাক চাহনিতে তাকিয়ে থাকে। মিথিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে রিফাত হেসে চলে আসে ওখান থেকে। এদিকে ইয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনছিল। আগের কথাগুলো সে সহ্য করে নিলেও রিফাতের শেষোক্ত কথাটা তার মাথায় রাগের পরিমাণ বাড়িয়ে দিল। একে তো মিথিলা তার কথা শুনেনি, সেই রাগ। এখন রিফাতের কথাটা শুনে রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মিথিলার দিকে ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা বাড়িতে ঢোকার সময় ইয়াসকে নজরে পড়ে। ইয়াস তখনও একই দৃষ্টিতে তাকিয়েছিল মিথিলার পানে। মিথিলা সেদিকে পাত্তা না দিয়ে বাড়িতে ঢুকে যায়। পরের দিন হকবাড়ির সবাই মিহুর বউ ভাতে এসেছে। রাফসান আর মিহুকে সুন্দর করে সাজিয়ে তাদের সামনে বসিয়ে রাখা হয়েছিল। হকবাড়ির সবাই এসে প্রথমে মেয়েকে দেখে পরাণ জোড়ান। একটা রাত না দেখতে পেয়ে সবাই যেন ছটফট করছিল। কনেপক্ষে সবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। বড়রা সবাই এক টেবিলে বসে, বিচ্ছু বাহিনী সবাই এক টেবিলে বসে। সবাই খাচ্ছিল, তখন কোথা থেকে রিফাত এসে মিথিলার পাশে দাঁড়িয়ে বলে, আরে বেআইন সাহেবা, আপনি তো কিছুই খাচ্ছেন না, মাংস নিবেন আর একটু? এই বলে রিফাত মিথিলার পাতে মাংসের টুকরো তুলে দেয়। মিথিলা সহিত সবাই বিস্মিত দৃষ্টিতে রিফাতের দিকে তাকিয়ে। তখনও মিথিলা রিফাতের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে বলল, খাচ্ছিলাম তো আমি, আর আমি এত তরকারি খাই না। এখানে আর অনেকে আছে, সবাইকে রেখে তোমার মিথিলা খাওয়াটাই কেন চোখে পড়লো? বেশ চড়া কণ্ঠে ইয়াস কথাটা বলতে রিফাত হেসে বলল, একটা মাত্র বেআইন আমার, খাতের যত্ন তো একটু বেশি করেই করতে হবে তাই না? না হলে পরে যদি বেআইন সাহেবা বলে ওঠেন তার খাতের যত্ন ঠিক মতন করতে পারিনি। আমি কিন্তু তোমার দুটি মাত্র বেয়াই রিফাত, আমার একটুখানি খাতের যত্ন করো। বেআইন এত খাতের যত্ন করে লাভ নেই, আর রিফাত লাভ ছাড়া কোনো কাজ করে না। ইয়াস তেরে উঠে কিছু বলতে যাবে, পাশ থেকে তুষার আটকে দেয়। রিফাতের দিকে তাকিয়ে হেসে বলে,
তা বেয়াই, আপনার কিন্তু আরেকটা বেআইন আছে, তারও একটু খাতির যত্ন করুন। শুধু একজনের করলে হবে? তুষার ইফাকে উদ্দেশ্য করে কথাটা বলতেই আকাশ দাঁত চেপে রাগী দৃষ্টিতে তুষারের দিকে তাকায়। তুষার আকাশের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। তুষার শুরু থেকেই আকাশের ভালো লাগা সম্পর্কে অবগত। ইউএসএ থাকতে ইফার প্রতি সকল অনুভূতি আকাশ তুষারের সাথে শেয়ার করত। তুষার কথাটা বলে নিজের খাওয়ায় মনোনিবেশ করে। আকাশ তখনও রাগী দৃষ্টিতে তাকিয়েছিল তুষারের পানে। রিফাত ইফার পাশে এসে প্লেটে তরকারি দিতে নিলে আকাশ বাদ সেধে বলে, ওইসব মাংস খায় না, ওকে দিও না। তুমি বরং তোমার ওই বেআইনকেই খাওয়াও রিফাত। আকাশের কথা শুনে রিফার মুচকি হেসে মিথিলার কাছে চলে যায় পুনরায়। ইফা ভ্রু গুটিয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে। এদিকে মিথিলা এতক্ষণ চুপ থাকলেও এখন তার অসহ্য লাগছে। তার খাওয়া নিয়ে কেন সবাই পড়ে আছে? আর এরকম করলে কি খাওয়া যায়? মিথিলা খেতে পারল না। অগত্যা সে উঠে দাঁড়ালো। চেয়ার ছেড়ে হাত ধোয়ার জন্য বরাদ্দকৃত করে রাখা জায়গায় চলে যায়। হাত ধুয়ে পিছনে ফিরতে রিফাতকে দেখতে পায় একদম তার পিছনে এসে দাঁড়িয়েছে। মিথিলার বিরক্ত লাগে। কালকে রিফাতের বলা শেষোক্ত কথাটা শোনার পর থেকে মিথিলা রিফাতকে এড়িয়ে চলছে। ও চায় না কারো অনুভূতি নিয়ে খেলতে। যেখানে অন্য কাউকে ভালোবাসে সেখানে এই ছেলের সাথে ওর কিছু হওয়ার কোনো চান্স নেই। আগেই সাবধান করে রাখা উচিত। মিথিলা সবকিছু বলার জন্য মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে রিফাত বলে ওঠে, আপনি আসার পর থেকে আমাকে এড়িয়ে চলছেন খেয়াল করছি আমি। কালকের কথাটা কি আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন বিয়ান সাহেবা? কথাটা বলে রিফাত ভ্রু নাচিয়ে মিথিলার দিকে তাকায়। মিথিলাকে বলার সুযোগ না দিয়ে রিফাত পুনরায় বলে ওঠে, ওটা আমি ফান করে বলেছিলাম। আপনি সিরিয়াসলি আমাকে ইগনোর করছেন? এটা কিন্তু ঠিক না বিয়ান সাহেবা, গুরুতর অন্যায় এটা। বিআইকে এইভাবে কেউ ইগনোর করে? মিথিলা স্বস্তির শ্বাস ফেলে বলে, সিরিয়াসলি না বললেই ভালো, কারণ আপনার সাথে আমার কিছু হওয়ার চান্স নেই। আমি অন্য কাউকে ভালোবাসি, অসম্ভব রকম ভালোবাসি। কথাটা বলেই মিথিলা রিফাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসে। মিথিলা যেতে রিফাত সেখানে স্থির চিত্তে দাঁড়িয়ে থাকে। নিজের অনুভূতিগুলো জন্ম নিতে না নিতেই এভাবে গুড়িয়ে গেল তার। সেটা সে কিছুতেই মানতে পারছে না। ঠোঁট চেপে সে কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে কিছু একটা ভেবে মুচকি হাসে। সবাই খাবার টেবিলে ছিল বলে মিথিলা মিহুর কাছে চলে যায়। তার তো আর খাওয়া হলো না। মিহুর কাছে যেতেই মিহু মিথিলাকে দেখে বলল, কিরে, এত তাড়াতাড়ি খাওয়া শেষ তোর? মাত্রই না বসলি খেতে? পেট ভরে গেছে আমার, আর তুমি তো জানো আমি বেশি খেতে পারি না। এখন থেকে বেশি খেতে হবে শালিকা। এরকম চুনোপুটি হয়ে থাকলে দেখা যাবে তোমার বিয়ে হবে না। পাশ থেকে কথাটা বলে রাফসান ঠোঁট টিপে হাসে। মিথিলা প্রথমে ভ্রু কুচকালেও কিছু একটা ভেবে বাঁকা হেসে বলে, কেউ বিয়ে না করলেও আপনি আছেন না জিজু? জানেন তো শালি মানে আধা ঘরওয়ালি। তোমার বোনের আপত্তি না থাকলে। অর্ধেক বাক্য বলে রাফসান আটকে যায়। মিহু অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে তার দিকে। রাফসান ঢোক গিলে মিথিলার দিকে তাকিয়ে বলে, কি যে বলো না শালিকা, তোমার জন্য আমি আমার থেকেও সুদর্শন ছেলে খুঁজে আনবো। ঘোড়ায় চড়া রাজকুমার, বুঝলে? আমার এত রাজকুমার লাগবে না, একটা সাধারণ ছেলেই খুঁজেন। তিনজনের মধ্যে টুকিটাকি কথাবার্তা হয়। ক্যামেরাম্যান আসে বরকনের ফটোশুটের জন্য। ফটোশুট হবে দেখে মিথিলা স্টেজ থেকে নেমে মানুষজন এড়িয়ে একটা নিরিবিলি জায়গা খুঁজে দাঁড়িয়ে থাকে। ইয়াশকে ভালোবাসো? হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে প্রশ্নটি শুনে মিথিলা পিছনে ঘুরে দাঁড়ায়। তুষার ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বুকে হাত গুজে স্থির দৃষ্টি তার দিকে নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। সবার খাওয়া দাওয়া শেষ হতে করে পক্ষের সবাইকে একটা রুমে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সবাই নির্দিষ্ট রুমে বসে রেস্ট নিচ্ছিল। ইফা রুমের এক কোণে বসে ফোন স্ক্রল করছিল আর চোখে আকাশকে দেখছিল। ছেলেটা গম্ভীর মুখ করে বিছানার এক কোণে বসেছিল, মুখের ভাব থমথমে। ইফা ভ্রু কুটিল করে তাকিয়ে রইল। হুট করে আকাশ ইফার দিকে তাকাতে ইফা দৃষ্টি ঘুরানোর চেষ্টা করে। কতটুকু লুকাতে পারলো জানা নেই তার, তবে আর চোখে তাকাতে দেখলো আকাশ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বড্ড গভীর সেই দৃষ্টি। বেশ কিছুক্ষণ যেতে আকাশের দৃষ্টি নড়চড় হয় না। ইফা এবার একটু নড়ে চড়ে বসে শুকনো কাশতে আকাশ দৃষ্টি ঘুরিয়ে নেয়। ইফা লম্বা শ্বাস ফেলে পুনরায় ফোনের দিকে তাকায়। আকাশ বিছানা ছেড়ে উঠে বাইরে চলে আসে। আকাশের পিছু পিছু তুষারও বেরিয়ে যায়। ইফা তাকিয়ে সেও কিছুক্ষণ পর বেরিয়ে যায় রুম থেকে। রুম থেকে বের হতে ইফার মাথা গরম হয়ে যায়। আবার আকাশের সাথে রায়না। এই পুচকে মেয়ে রায়নার সাথে আকাশের এত কিসের কথা সেটাই বুঝতে পারছে না ইফা। ইফা খেয়াল করলো রায়নার মুখ এবার থমথমে। কোনো কারণে মেয়েটার মন খারাপ হয়তো। আকাশ রায়নার মাথায় হাত বুলিয়ে কিছু একটা বলতে মেয়েটার মুখে হাসি ফুটে। এটা দেখে ইফার রাগের মাত্রা যেন আরো বেড়ে যায়। সে তেরে আকাশের কাছে যেতে নিলে তুষার আকাশের কাছে চলে যায়। তুষারকে দেখে ইফা থেমে যায়। এক কোণে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে। তুষার আকাশের কাছে আসতেই আকাশ রায়নাকে যেতে বলে। রায়না চলে যেতে আকাশ তুষারের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুমি তো প্রচুর খারাপ।
আমার সাথে তোমার কিসের শত্রুতা? রিফাতকে কেন তুমি আমার আর ইফার মধ্যে ঢুকাচ্ছ? আমি কখন তোমাদের মাঝে রিফাতকে ঢুকালাম? তুমি তো তোমাদের মাঝে রায়নাকে ঢুকাচ্ছ। ওই যে দেখো, তোমার প্রেয়সী ওইখানে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে আছে। তুষারের ইশারা অনুযায়ী আকাশ দৃষ্টি তুলে সেদিকে তাকায়। ইফা এক কোণে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল, দৃষ্টিতে রাগ অভিমান স্পষ্ট। আকাশ তুষারের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলে, এই পুস্কি মেয়ের জন্য না জানি আমার ভবিষ্যৎ বউ আমাকে বিয়ে করার আগে ডিভোর্স দিয়ে দেয়। হায় আল্লাহ! লায়নার সাথে তোমার এত কিসের কথা? বেচারি আমার বেয়ের প্রেমে পড়ে সমুদ্রের অতলে ডুবে হাবুডুবু খাচ্ছে। তার সাথে তাকে মিলিয়ে দিতে পারলে সেও ইপার সাথে আমার মিল করিয়ে দেবে। বাচ্চা তুমি, এসব পুচকি মেয়ে যা বলছে তাই করছো। আর কার কথা বলছো? বেয়াইকে? রিফাত। নামটা শুনে তুষার কিছুক্ষণ নীরব থেকে বাঁকা হাসে, বিড়বিড় করে নিজ মনে আওড়ায়, আকাশ, ইফা, ইয়াশ, মিথিলা, দুই জুটির মাঝখানে রিফাত ঢুকেছিল। রায়না আবার রিফাতের প্রেমে হাবুডুবু খাচ্ছে, মানে রিফাত রায়না জুটির সম্ভাবনা আছে। এতটুকু বলেই তুষার থেমে কপাল চাপড়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, শালা, সবারই জুটি আছে, আমার কপালটাই শুধু ফুটা, কেউ নাই আমার কপালে। আপনার মতো অদ্ভুত মানুষের কপালে কেউ জুটবেও না। পাশ থেকে কারো কণ্ঠস্বর শুনে তুষার কপাল কুঁচকে পাশ ফিরে তাকায়। নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুষার বিরক্তির সহিত বলে, অদ্ভুত আমি না আপনি। নিজেকে একবার প্রশ্ন করুন। আর আমার কপালে কে জুটবে না জুটবে আপনার ভাবতে হবে না। দেখা যাবে আপনি ভাবতে বসলে আবার আপনার কপালেই না আমি জুটে যাই। এক নাগারে কথাগুলো বলে তুষার মুখ ভেঙিয়ে চলে যায়। রেগে আছিস আমার উপর? আকাশ ইফার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নটা করে। ইফা আকাশের থেকে মুখ ঘুরিয়ে তীক্ষ্ণ মেজাজে বলে, আপনার উপর রেগে থাকবো কেন? কি কারণে রেগে থাকবো? কণ্ঠস্বরের চেহারা দেখে তো মনে হচ্ছে রেগে আছিস। ইফা উত্তর দেয় না, মুখ ঘুরিয়ে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। আকাশ প্রসঙ্গ পাল্টে বলল, রিফাতের থেকে দূরে থাকবি। কেন? আমি বলেছি তাই। আপনি রায়নার সাথে যে এভাবে হেসে হেসে কথা বললেন, আমি কি একবারও বলেছি রায়নার থেকে দূরে থাকবেন, রায়নার সাথে মিশবেন না? তো আপনি কেন আমাকে বারণ করছেন? কারণ তোকে আমার ভালো লাগে, তোর সাথে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না। আমিও তো আপনার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না, তাহলে আমিও কি আপনাকে পছন্দ করি? ইফা প্রশ্নটা করে আকাশের পানে তাকিয়ে থাকে উত্তরের অপেক্ষায়। আকাশ ইফার দিকে তাকিয়ে মৃদু হাসে। ইফার গালে হাত রেখে ইফার কপালে কপাল ঠেকে ইফার চোখে চোখ রাখে। ইফাও তাকায় আকাশের চোখের দিকে, দুজনের দৃষ্টি গাঢ়। আকাশ কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠে, প্রশ্নটা তুই নিজেকে করে দেখিস, উত্তরটা পেয়ে যাবি। আমি অপেক্ষা করবো তোর উত্তরের। বেশি অপেক্ষা করাস না আমার ইফা, আমি কিন্তু প্রেমিক পুরুষ। কথাগুলো বলে আকাশ ইফাকে রেখে ওখান থেকে চলে যায়। ইফা আকাশের যাওয়ার পানে তাকিয়ে থাকে। আকাশ দৃষ্টি অগোচর হতে ইফা মুখ তুলে মুক্ত আকাশ পানে তাকিয়ে থাকে। আমার উত্তর কিন্তু এখনো পাইনি। মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আপন মনে কিছু একটা ভেবে চলছিল মিথিলা। পাশ থেকে তুষারের কণ্ঠ শুনে তাকায় তুষারের দিকে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পুনরায় কালো মেঘে ঢেকে থাকা নীলাম্বরীর দিকে চোখ রাখে। সন্ধ্যার দিকে তারা মিহুর শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে। মিহু আর রাফসানও সাথে এসেছে। মিহুদের সাথে রিফাতও এসেছে। মিথিলা যথাসম্ভব রিফাতকে এড়িয়ে চলছে, কিন্তু ছেলেটা যেন ওর পিছু ছাড়ছে না। এই যে নিচে রিফাতকে বিরক্ত করছিল বলে ছাদের উপর চলে এসেছে, কিন্তু ছাদে হুট করে তুষার এসে পড়বে জানা ছিল না তার। ছেলেটা সেই রাফসানদের বাড়ি থেকে তাকে জিজ্ঞাসা করে যাচ্ছে সে ইয়াশকে ভালোবাসে কিনা। মিথিলা একবার উত্তর দেয়নি, এবারও বরাবরের ন্যায় চুপ থাকলো। দেখো, আমি জানি তুমি আজকে ভালোবাসো, কিন্তু তবুও তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। আর আমি তো তোমার ফ্রেন্ড, আমাকে বলতে এত কিসের দ্বিধা তোমার? নাকি আমাকে এখনো বন্ধু ভাবতেই পারোনি? মিথিলা এবার নড়ে চড়ে উঠে। বন্ধু শব্দটা শুনতে সে দীর্ঘশ্বাস ছেড়ে তুষারের পানে তাকিয়ে বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, বাসি, সেই 2 বছর আগে থেকে ভালোবাসি। তোমার ভাবভঙ্গি দেখে খুব সহজেই যে কেউ ধরে ফেলবে তুমি ইয়াশকে ভালোবাসো। আমি তো হলুদের দিনই বুঝতে পেরেছি। আজকে শিওর হলাম তোমার আর রিফাতের কথোপকথন শুনে। মানে হাত ধোয়ার সময় তুমি রিফাতকে বলেছিলে না তুমি কাউকে ভালোবাসো, তখনই বুঝতে পেরেছি তোমার ভালোবাসার মানুষটা বোধহয় ইয়াশই। মিথিলা কিছু বলে না, নিশ্চুপ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। তার মূলত ইয়াশের বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছা করছে না। তুষার মিথিলাকে নীরব দেখে মিথিলার পাশে দাঁড়িয়ে মিথিলার মতো আকাশ দেখতে দেখতে বলল, আমার কি মনে হয় জানো, ইয়াশের মনেও তোমার জন্য একটু হলেও অনুভূতি, ভালো লাগা আছে। তুষার কথাটা বলেই মিথিলার মুখের দিকে তাকায়। মিথিলা কালো মেঘে ঢাকা চাঁদের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে তুষারের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই ছাদের অপর প্রান্ত থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হতে দুজনাই ঘুরে দাঁড়ায়। তুষার ভ্রু কুঁচকে বলল,
কে? কোনো সারা শব্দ আসলো না। তুষার পুনরায় একই প্রশ্ন করতেও কোনো সারা শব্দ আসে না। বিড়াল হবে ভেবে তুষার আবারও ঘুরে দাঁড়ায়। মিথিলা তাকিয়ে থাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকা অবয়বটার দিকে। তুই আপুর দেবরের সাথে আমার নামে কি বলেছিস? ইফা বিছানার উপর বসে ফোন ঘাটাঘাটি করছিল। মিথিলার রাগান্বিত কণ্ঠস্বর শুনে মুখ উঠিয়ে মিথিলার দিকে দৃষ্টিপাত করে। রাগে নাকমুখ লাল হয়ে গেছে মেয়ের। ইফা রাগের কারণটা বুঝলো না। রিফাত ওকে প্রশ্ন করেছিল আর ও উত্তর দিয়েছিল, কোনো মিথ্যা কথা তো বলেনি। ইফা স্বাভাবিক স্বরেই বলল, উনি তোমাকে নিয়ে আমাকে প্রশ্ন করেছিল, তাই আমি উত্তর দিয়েছি, মিথ্যে তো বলিনি। কি কি প্রশ্ন করেছিল তোকে? একটা প্রশ্নই করেছে, তুমি কাউকে ভালোবাসো নাকি? তুমি তো কাউকে ভালোবাসো না, তাই আমিও বলে দিয়েছি তুমি কাউকে ভালোবাসো না। তুই জানিস আমি কাউকে ভালোবাসি কি বাসি না? না জেনে বলেছিস কেন? ধমক দিয়ে কথাটা বলতে ইফা একটু চমকে ওঠে। অবাক স্বরে নিশ্চিত হতে প্রশ্ন করে, কাউকে ভালোবাসো তুমি? মিথিলা জবাব দেয় না। মাথা তার এমনিতেই বিগড়ে আছে। সকালে ঘুম থেকে উঠে নিচে যেতেই রিফাত তার পিছু নেয়। ছেলেটাকে অতিমাত্রায় মিথিলার কাছে ছ্যাঁচড়া মনে হচ্ছে। তারই এ ভুল বিয়ে বাড়িতে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছে। এখন মাথায় উঠেছে। রিফাতকে এড়িয়ে এসে নিজের রুমে আসছিল। রুমের কাছে আসতে রিফাত তার সামনে এসে দাঁড়ায়। মিথিলার এবার বিরক্তির মাত্রা ছাড়িয়ে যেতে এসে চড়াকণ্ঠে কিছু শোনাবে তার আগে রিফাত বিগলিত হেসে বলে, বেয়ান সাহেবা, আমার থেকে পালানোর জন্য মিথ্যে কথা বললেন? এটা কিন্তু ঠিক না। মিথিলা কি মিথ্যে কথা বুঝতে না পেরে উঠে প্রশ্ন করলো রিফাতকে। মানে কি মিথ্যে কথা বলেছি আমি আপনাকে? এই যে আপনি কাউকে ভালোবাসেন না, এটা মিথ্যা না? এটা মিথ্যে আপনাকে কে বলেছে? ইফা বলেছে। ব্যাস, মিথিলা রিফাতকে সম্পূর্ণ উপেক্ষা করে ইফার রুমে এসে ইফাকে প্রশ্নগুলো করে। মেয়েটার উপর তার প্রচুর রাগ হচ্ছে। কোথায় ভেবেছিল এই রিফাত নামক ব্যক্তিটির থেকে পিছনে ছুটেতে মাঝখানে ইফা আবার নতুন ঝামেলা বাঁধালো। মিথিলা তার বিগ্রানো মেজাজ নিয়ে ইফার রুম থেকে বেরিয়ে যায়। মিথিলা যেতে ইফা সেদিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে। মিথিলা কাউকে ভালোবাসে সে সম্পর্কে সে অবগত ছিল না। নাহলে সে রিফাতকে কোশ্চিনকালেও এ কথা বলতো না। রিফাত ছেলেটাকে তারও খুব একটা ভালো লাগেনি। সে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায় নিচে যাওয়ার জন্যে। আকাশের রুমের সামনে গিয়ে সে থামে। রুমের দরজা আটকানো, ঘুমোচ্ছে এখনো। ইফা দরজার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। কালকে থেকে কেন জানি না তার আকাশের কথা ভাবলেই হাসি পাচ্ছে। সে এখনো নিশ্চিত হতে পারছে না সে কি আসলে আকাশের প্রেমে পড়েছে। ইফা একবার ভাবে আকাশের ঘুমটা ভাঙিয়ে দিবে, পরক্ষণে কি মনে করে আবারও নিচে চলে আসে। বাড়ির লোকজন কমে এসেছে, মেহমানরা চলে যাওয়া শুরু করেছে। শুধু ইয়াসের দুই মামা আর মিথিলার খালারা রয়েছে। বাদবাকি সবাই সবার ব্যস্ততা দেখে নিজেদের গন্তব্যে রওনা দিয়েছে। ইয়াসের মামা আজকে চলে যেতে চেয়েছিলেন, রুকমাহক যেতে দেননি। কতদিন পর ভাইয়েরা এসেছেন, ভালো মতো খাতির যত্ন না করে তিনি ছাড়ছেন না। অগত্যা রুকমাহক সাথে বাড়ির 3 ছেলে 3 জায়ের কথায় তাদের থেকে যেতে হয়। নীলা সবে ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে বাইরে বের হয়েছে নিচে যাওয়ার জন্য। তুষারও নিচে যাচ্ছিল। নীলাকে দেখেও থেমে যায়। নীলার দিকে হা করে তাকিয়ে থেকে নীলাকে একবার পরখ করে নেয়। তুষারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীলা হাঁটা থামিয়ে তুষারের সামনে গিয়ে হালকা ধমকে সুরে বলে, এভাবে হা করে কি দেখছেন? অদ্ভুত। তুষার কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থাকে। নীলার এবার অস্বস্তি হতে লাগলো। কপাল কুঁচকে তাকিয়ে রইল তুষারের দিকে। তুষার হঠাৎ শরীর কাঁপিয়ে হেসে ওঠে। তুষারের এরকম হঠাৎ হাসির কারণ অনুধাবন করতে পারল না নীলা। ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল সে। তুষার কোনো রকম হাসি থামিয়ে নীলাকে আরেকবার পরখ করে নিল। সবে ঘুম থেকে উঠার ফলে মাথার চুলগুলো কোকড়া ঝোকড়া হয়ে আউলিয়ে আছে। তুষারের সেটা পাখির বাসার মতো মনে হলো। মুখের অবস্থাও খারাপ, ঠোঁটের লিপস্টিক ছেদ্রিয়ে আছে। তুষার ঠোঁট টিপে হেসে বলে, কি বলুন তো মিস, আপনাকে আমি পেতনি উপাধিটা দিয়ে একদম ঠিক করেছি। আসলেই আপনি পেতনি। কথাটা বলতে না বলতে তুষার আবারও হেসে ওঠে। নীলার এবার একটু কষ্ট লাগলো। ওকে কি আসলেই পেতনির মতো দেখতে নাকি? নিশ্চিত হতে সে তুষারকে জিজ্ঞাসা করলো, আমি আসলেই পেতনির মতো দেখতে? পেতনির থেকেও ওপরে কিছু থেকে থাকলে আপনি সেটা। আমার কথা বিশ্বাস না হলে নিজের চেহারা আয়নায় একটু দেখে নিয়েন। ও আবার নিজে ভয় পেয়ে যায়েন না নিজের চেহারা দেখে। তুষার হাসতে হাসতে নিচে চলে যায়। নীলা 1 সেকেন্ড দেরি না করে রুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। মুখের কি অবস্থা! কালকে সে হালকা সেজেছিল রাত্রে। নীলার এই একটা অভ্যাস রয়েছে, হুটহাট সাজার অভ্যাস। মন খারাপ হলে, মন খুব ভালো থাকলে কোনো একটা কারণ হলেই সে সাজবে। কালকে সাজার পর মুখ ধুতে ভুলে গিয়েছিল সে, যার ফলে আজকে পেল একদম পেতনি বানিয়ে দিল তাকে অদ্ভুত লোকটা। নীলা চোখ মুখ কুচকে আগে ওয়াশরুমে চলে যায়।
মিথিলাদের ছাদের এক কোণে একটা দোলনা পাতা আছে। মিথিলা সেই দোলনায় দোল খেতে খেতে আকাশ দেখছিল। আজকাল এই আকাশটা তার বড্ড আপন হয়ে গেছে। দুঃখগুলো যেদিন থেকে আপন হয়েছে সেদিন থেকে আকাশটাও বড্ড আপন হয়ে উঠেছে তার। আজকাল এই আকাশের সাথে সে দুঃখগুলো ভাগ করে। ভালোবাসার মানুষটার কথা ভেবে যখন দীর্ঘশ্বাস নির্গত হয়, ওই আকাশ পানে তাকিয়ে সে সেই দীর্ঘশ্বাসটা হাওয়ায় ভাসিয়ে দেয়। খুব করে আজকে তার ইয়াসের কথা মনে পড়ছে। অনেকদিন হলো তার ইয়াস ভাইয়ের জন্য পাগলামি করা হয় না। অনেকদিন হলো তার ইয়াস ভাইকে ভালোবাসি বলা হয় না। আচ্ছা, তার ইয়াস ভাইয়ের একবারও কি আগে সেই দুর্দান্ত চঞ্চল মিথিলার কথা মনে পড়ে না? এই যে মিথিলা তাকে এড়িয়ে চলে, এটাতে কি তার ইয়াস ভাইয়ের একটুও কষ্ট হয় না? একটুও না। মিথিলা চোখ বুজে নেয়। টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে চোখের কার্নিশ বেয়ে। কালকে রাতে তুষারের বলা কথাটা সে সারা রাত ভেবেছে। সত্যি কি ইয়াসের মনে তার জন্য কোনো অনুভূতি আছে? কই, ও তো বুঝতে পারেনি একবারও। তার ইয়াস ভাই তাকে একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যেত? কত সুন্দর হতো দিনগুলো যদি তার ইয়াস ভাই তাকে ভালোবাসতো। এমন দিন হয়তো কোনোদিনও আসবে না। তার ইয়াস ভাই বুঝবে না তার মনের অনুভূতি। হয়তো ইয়াসের কোনো একদিন মিহুর মতো বিয়ে হবে অন্য কোনো রমণীর সাথে। বেশ সুখেই থাকবে তারা। কথাগুলো ভাবতেই মিথিলার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। চিনচিন ব্যথা অনুভূত হয় বক্ষস্থলে। নেত্রবে অনিবার ধারায় গড়িয়ে পড়ে পানির সূক্ষ্ম রেখা। এ কি বিয়ান সাহেবা, আপনি কাঁদছেন কেন? মিথিলা স্বচ্ছ নীলাম্বরীর দিকে তাকিয়েছিল। কথাটা কর্ণপাত হতেও সে তাকায় না, একই চিত্তে বসে থাকে। পুনরায় ব্যক্তিটির অধৈর্য কণ্ঠস্বর ভেসে আসলো। কাঁদছেন কেন আপনি? কেউ কিছু বলেছে আপনাকে? মিথিলা তখনও নিশ্চুপ, তবে তার প্রচন্ড বিরক্ত লাগছে। রিফাতকে কয়েকটা কড়া কথা শোনাতে ইচ্ছা করছে, তবে সে মুখ খুলে কথা বলার মতো অবস্থায় নেই। মুখ খুলে কয়েকটা কড়া কথা শোনাবে সেই শক্তিও তার নেই। হঠাৎ উপরের দিকে তাকিয়ে মিথিলা ফুপিয়ে ওঠে। রিফাত এবার বেশ চিন্তিত হয়। মিথিলাকে পুনরায় কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে কারো কণ্ঠস্বর শুনতে পায়। পেছনে ফিরে তাকায় সে। ইয়াস আর তুষার দাঁড়িয়ে আছে। ইয়াস মিথিলাকে একবার দেখে রিফাতের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে রাগী স্বরে বলে, কি করেছো তোমার সাথে? আমি কিছু করিনি ভাইয়া। সাদে এসে দেখি ও এইভাবে বসে কাঁদছে। আমি জিজ্ঞাসা করেছি কিন্তু কিছুই বলছে না। রিফাতের কথা ইয়াসের পছন্দ হলো না, তাই মিথিলাকে জিজ্ঞাসা করলো। মিথিলা ইয়াসের দিকে তাকালো, তবে কোনো কথা বলল না। অঝোরে ধারায় অশ্রু গড়ালো শুধু। মিথিলাকে কাঁদতে দেখে ইয়াসের বুকটা ধক করে উঠল। মিথিলার চোখের পানির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিফাতের কলার চেপে ধরে চেঁচিয়ে বলে ওঠে, কি করেছিস তুই ওর সাথে? কাঁদছো কেন? দুদিন ধরে সহ্য করছি তোকে, দুদিন ধরে দেখছি আঠার মতো চিপকাচ্ছিস ওর সাথে। বল কি করেছিস? কথাগুলো বলে ইয়াস রিফাতকে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে রিফাত কয়েক কদম পিছিয়ে যায়। তুষার ইয়াসকে ধরে বলে, শান্ত হয় ইয়াস, হতেও পারে ও কিছু করেনি। মিথিলার কাছ থেকে শোনা উচিত আমাদের। তুই দেখতে পাচ্ছিস না ও কান্না করছে? আর এই লাফাঙ্গাটা তো এখানে ছিল, ও কিছু না করলেও কাঁদবে কেন? আমি শুধু ওর সাথে কথা বলতে এসেছিলাম। এসে দেখি ও কান্না করছে। আপনি না জেনে আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। ওর সাথে তোর কিসের এত কথা? আর মিথিলা তো তোর সাথে কথা বলতে ইচ্ছুক না, তবু তুই কুত্তার মতো পেছন পেছন পড়েছিস কেন? উনি একবারও বলেননি উনি আমার সাথে কথা বলতে ইচ্ছুক নন। আর সবচেয়ে বড় কথা, আমি ওনাকে ভালোবাসি। ওনাকে কাঁদতে দেখে আমারও কষ্ট হচ্ছিল। রিফাতের মুখে ভালোবাসি কথা শুনতে ইয়াসের কথা বলা থেমে যায়। কিছুক্ষণ নীরব থাকে সে। পরক্ষণে দাঁতে দাঁত চেপে বলে, কিসের ভালোবাসা? তুই ওকে ভালোবাসলে ও তোকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। কাকে ভালোবাসেন তাকে দেখান, প্রমাণ দিন, আমি সরে যাব। ইয়াস থেমে যায়। হঠাৎ তার বুলি ফুরিয়ে যায়। চুপ থাকে সে। রিফাত ইয়াসের অবস্থা দেখে হেসে বলে, ও আসলে কাউকেই ভালোবাসে না। ওর ব্যাপারে সব জানা হয়ে গেছে আমার। যাই হোক, আপনি ওর বড় ভাই, আপনার সাথে আমি ঝামেলা করতে চাই না। যতই হোক ভবিষ্যতে সুমন্দি হওয়ার চান্স আছে। ইয়াসের রাগ যেন তরতর করে মাথায় উঠলো। এবার রিফাতের দিকে এগিয়ে যেতে নিলে তুষার আগাম পরিস্থিতি টের পেয়ে ইয়াসকে ধরে ফেলে। ইয়াস তুষারের দিকে একবার রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে রিফাতের দিকে ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বলে, সব জানা যখন হয়ে গেছে তাহলে এটাও তো তোর জানার কথা, ও কাকে ভালোবাসে, ওর কার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। ভালোবাসা অব্দি ঠিক ছিল, এখন আবার বিয়ের প্রসঙ্গ কোথা থেকে এসেছে? আর আমি তো বললাম প্রমাণ দিতে পারলে আমি সরে যাব। আসলে একটা কথা আপনার জেনে রাখা ভালো, রিফাত সবসময় যা চেয়েছে তা নিজের করে ছেড়েছে, বুঝলেন? প্রমাণ চাই তোর? প্রমাণ ও নিজে। ওর সাথে মিথিলার বিয়ে ঠিক হয়ে আছে। দরকার পড়লে তুই বড় বাবার কাছে গিয়ে জিজ্ঞেস কর, যা। ইয়াস তুষারকে দেখে রাগী কণ্ঠে চেঁচিয়ে কথাটা বলে। তুষার ইয়াসকে ছেড়ে বিস্মিত দৃষ্টিতে ইয়াসের দিকে তাকায়।
দোলনায় বসে থাকা মিথিলা যেন অবাকের উপর অবাক। হঠাৎ ইয়াসের উপর একরাশ ঘৃণা এসে ভর করলো তার মনে। নিজের কথা বলতে পারছে না দেখে নিজের বন্ধুর নাম বানিয়ে বলে দিল। আর বিয়ের প্রসঙ্গই বা কে টানতে বলেছিল? এতক্ষণ তার হয়ে কথাই বা বলতে কে বলেছিল তাকে? এতক্ষণ একটা টু শব্দ না করলো, এবার আসে কথা না বলে থাকতে পারলো না। ইয়াসের উপর তার প্রচন্ড ঘৃণা হচ্ছে। ইয়াসের উপর রাগ ঘৃণা নিয়ে রিফাতের দিকে তাকিয়ে কান্নারত অবস্থায় চেঁচিয়ে বলল, হ্যাঁ, ওনাকে আমি ভালোবাসি আর ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আপনাকে আগেও তো বলেছি, তবু আমার পিছনে কেন পড়ে আছেন? লজ্জা থাকলে নেক্সট টাইম আমার দিকে আর চোখ তুলেও তাকাবেন না। কথাগুলো বলে মিথিলা এক ছুটে সেখান থেকে চলে যায়। ইয়াস স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে মিথিলার যাওয়া দেখে। সে কি ভুল কিছু বলে ফেললো? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। শীতল হিমেল হাওয়া গতরে এসে বাড়ি খাচ্ছে। গুমট পরিবেশের পর প্রকৃতির এই শীতলতা যেন সবার শরীরকে হিম করতে সক্ষম। মিথিলা ব্যালকনির ফ্লোরে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল। হঠাৎ এক দমকা হাওয়া এসে তার গায়ে লাগে। মিথিলা শিওরে উঠে মাথা তুলে সামনে তাকায়। বৃষ্টির বেগ বেড়েছে। ব্যালকনির গ্রিল ভেদ করে বৃষ্টির ফোঁটা এখন গায়ে এসে লাগছে। মিথিলা উঠল না, সেভাবেই বসে রইল। সেই যে সকালে ঘরে ঢুকেছে, একবারও রুম থেকে বেরোয়নি অবধি। খেতে ডাকতে আসলে নানান বাহানা বানিয়ে বলে দিয়েছে। দুপুরে একবার তিতলিহক খেতে ডাকতে এসেছিলেন, রাতে আর কেউ আসেনি। হয়তো খাওয়ার সময় এখনো হয়নি। মাথাটা ভার হয়ে আসছিল মিথিলার। অতিরিক্ত কান্নার ফল এটা। সেই দ্বীপ্রহরে মাথা ধরেছিল, এখনো বাপাসটায় ব্যথার অস্তিত্ব টের পেল সে। মাথা ধরে উঠে দাঁড়ালো। ব্যালকনির দরজা পেরিয়ে রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেল। মিনিট খানেক বাদে ফ্রেশ হয়ে বের হলো। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা পেরিয়ে ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁয়ে। বাড়ির সবার খাওয়া দাওয়া 10টার মধ্যেই হয়ে যায়, সেখানে 11টা বেজে চললো। ওকে কেউ ডাকতে পর্যন্ত আসলো না। অবশ্য না আসাটাই ওর জন্য ভালো হয়েছে। কেউ ডাকতে আসলেও সে যেত না। বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে সে রুমের দরজা খুলে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে লাইট জ্বলছিল। কথার আওয়াজও ভেসে আসছিল শ্রবণে। মিথিলা সেদিকে পাত্তা দিল না। তার নির্দিষ্ট গন্তব্যের দিকে পা বাড়ালো। মিথিলার ঘর পেরিয়ে ইয়াসের রুম। দরজার সামনে এসেও সে থেমে যায়। খেয়াল করে দেখলো দরজা খোলাই আছে। মিথিলা কতক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে দরজায় হাত দিয়ে কয়েকটা টোকা দেয়। প্রথমবার কোনো সাড়া শব্দ আসে না। দ্বিতীয়বার দিতে ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে আসে, খোলা আছে দরজা, এতক্ষণ নক করার দরকার নেই। মিথিলা আর নক না করে ধীর পা ফেলে দরজা খুলে ভেতরে ঢুকলো। পুরো রুম অন্ধকার। রুমের লাইট সব বন্ধ করে রেখেছে। ব্যালকনি থেকে হালকা আলো এসে রুমটা ঝাপসা করে রেখেছে। মিথিলা পা বাড়িয়ে রুমে ঢুকে পড়লো। রুমে কেউ নেই। বুঝতে পারলো ইয়াস ব্যালকনিতে আছে। সে ব্যালকনিতে চলে গেল। এবার ব্যালকনিতে যেতে সিগারেটের তীব্র গন্ধ এসে তার নাকে বাড়ি খেলো। খেয়াল করে দেখলো ইয়াস ফ্লোরে বসে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। সামনে কতগুলো শেষ করা সিগারেটের টুকরো পড়ে আছে। সেসব দেখে মিথিলার কপাল তৎক্ষণাৎ কুঁচকে গেল। সেই ইয়াসকে কিছু বলতে গিয়েও দমে যায়। সকালে ইয়াসের বলা কথাটা হঠাৎ মস্তিষ্কে এসে সজোরে বাড়ি খায়। তত্তর করে শরীরের সব রাগ মাথায় ওঠে, কিন্তু না, তার রাগলে চলবে না। চোখ বন্ধ করে কয়েকটা লম্বা শ্বাস ফেলে। আজকাল আমার রুমে আসতে পারমিশন নিচ্ছিস, আগে তো আসতে বারণ করলে সারাক্ষণ এই রুমেই পড়ে থাকতে। খুব উন্নতি হচ্ছে দেখে তোর এই 3-4 দিনে। বাহ, ভালো তো। ইয়াসের বলা কথাটা শ্রবণে আসতেই মিথিলা পাশ ফিরে ইয়াসের দিকে তাকায়। ইয়াস তখন মিথিলার দিকে তাকিয়েছিল। ইয়াসের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে মিথিলা বলল, আগের মিথিলা আর আজকের মিথিলার মধ্যে অনেক পার্থক্য ভাইয়া। আগের মিথিলা দুরন্ত চঞ্চল ছিল, কিন্তু এখনকার মিথিলা বড্ড শান্ত। সে এখন বুঝতে শিখেছে, তাই তো আর অযথা কাউকে বিরক্ত করে না। কথাগুলো বলে মিথিলা মৃদু হেসে পুনরায় ইয়াসের দিকে তাকায়। ইয়াসের দৃষ্টি স্থির। মিথিলা পুনরায় বলে ওঠে, আচ্ছা সেসব কথা বাদ দাও, আমি তোমায় সরি বলতে এসেছি। ইয়াস পুরো কুচকে নেয়। বসা থেকে উঠে দাঁড়ায়। মিথিলা তখন ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে। ইয়াস এগিয়ে মিথিলার পাশে দাঁড়ায়। মিথিলা কেন ওকে সরি বলতে আসছে সেটাই মাথায় ঢুকছে না ওর। ওর মতে সরি তো ওর বলা উচিত সকালের ব্যবহারের জন্য। ইয়াস কপালে সূক্ষ্ম ভাঁজ রেখে বলল, সরি কেন বলতে এসছিস? তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য এতদিন অনেক পাগলামো করেছি আমি, যেগুলোতে তুমি বিরক্ত হয়েছো। এতদিন তোমাকে এইভাবে বিরক্ত করার জন্য সরি। আজকে এতটুকু বুঝতে পেরেছি তুমি কোনোদিন আমায় ভালোবাসতে পারবে না। সকালে কথাটা আমি রাগের মাথায় বলে দিয়েছিলাম। ছেলেটাকে আমার মোটেও পছন্দ হয়নি। দেখিস নি তোর সাথে কেমন চিপকে চিপকে ছিল। মিথিলা ঘুরে দাঁড়ায় ইয়াসের দিকে, কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, তাতে তোমার সমস্যা কোথায়? তুমি কেন তার গায়ে হাত তুলতে গেলে? কাউকে ভালোবাসলে সেটা প্রকাশ করাটা তো অন্যায়ের কিছু না। মানে ছেলেটা তোকে বিরক্ত করছিল, তোর খুব ভালো লাগছিল তাই তো? এতদিন তো আমাকে ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলতে, এখন ওই ছেলে আসতে দুদিনেই তাকে বাধা দেওয়া শুরু করেছিস। ইয়াসের কথা শুনে মিথিলার রাগ হয়। ইয়াসের দিকে তাকিয়ে রেগে চেঁচিয়ে বলল,
বাজে কথা বলবে না। আর আমি পাত্তা দিলে তোমার কি সমস্যা বলো তো? তুমি ভালোবাসো আমায়, বলো ভালোবাসো। তোকে আমি বলছি আর অন্য কিছুই ভাবি না। আগেও বলছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আর তুই সরি বলতে এসেছিলি না? তোর সরি তোর কাছে রাখ। যা এখন আমার রুম থেকে। এভাবে রুম থেকে বেরিয়ে যেতে বলায় মিথিলা কিছুটা অপমান বোধ করলো, তবে সে বেরুলো না। প্রায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ স্থির হয়ে। ইয়াশ একপাশে দাঁড়িয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। সে রাখতে চাচ্ছে না, কিন্তু এই মেয়ে যেন ওকে রাগানোর জন্যই এসেছে। চোখ বন্ধ করে সে লম্বা লম্বা শ্বাস নেয়। পাশ থেকে ভাঙা কণ্ঠ ভেসে আসলো, এই মিথিলাকে তুমি কোনোদিনও বুঝবে না। মিথিলার ভালোবাসাও কোনোদিনও বুঝবে না। মিথিলার মনে তোমার জন্য যে অনুভূতি, সেই সবও বুঝবে না। আর তুমি বললে না সকালে কথাগুলো তুমি রেগে বলেছো। রেগে মানুষ কোন কথাগুলো বলে জানো? তুমি চাও না আমি তোমায় ভালোবাসি, এটা কেউ জানুক। আমিও আর জানাবো না কাউকে। এখন থেকে আজকে এই মুহূর্ত থেকে তুমি অনেক শান্তিতে থাকবে ভাইয়া। আমি আর কোনোদিনও তোমার সামনে আসবো না। শেষোক্ত কথাটা শুনে ইয়াশ আটকে উঠে চোখ খুলে তাকালো মিথিলার দিকে। চোখে অশ্রুবিন্দু টলমল করছে। মিথিলার চোখে পানি দেখে ইয়াশের খারাপ লাগলো। মিথিলাকে কান্না করতে নিষেধ করতে ইচ্ছে করলো, কিন্তু কিছুই আর মুখে বলা হলো না। মিথিলা পানিতে টইটুম্বুর ঝাপসা চোখ নিয়ে ইয়াশের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, ভালোবাসবো সব সময়। দিনকে দিনগুলো আরো গাঢ় হবে, শুধু প্রকাশ করা ছেড়ে দিব। আজকে আমি খুব ভালো করে বুঝতে পারছি ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় না। জানো, আমি না তোমায় ভালোবাসি বলতে খুব ভালোবাসি, কিন্তু আজকে থেকে তা ছেড়ে দিব। তুমি শুধু শান্তিতে থাকো। কথাগুলো বলে মিথিলা ছুটে বেরিয়ে যায়। ইয়াশ শুধু মিথিলা ছুটে বেরিয়ে যাওয়ার দিকে স্থির চিত্তে তাকিয়ে থাকে। খুব কাছের কিছু একটা হারানোর ভয়ে তার বুকটা হাহা করছে। আজ মনটাও অশান্ত লাগছে তার। মিথিলাকে কাঁদতে দেখে আরো বেশি খারাপ লাগছে। সকালে খেয়াল করলো মেয়েটার চোখের পানি সে সহ্য করতে পারে না, অন্য কাউকে তার পাশে সহ্যও করতে পারে না। তবে কি এটাই ভালোবাসা? ও কি মেয়েটাকে ভালোবেসে ফেললো? নিজেকে প্রশ্ন করলো ইয়াশ, তবে উত্তর আর মিলল না। আকাশ নিচে এসেছিল পানির বোতল ভরতে। ড্রয়িং রুমে মিনহাজ হক, রুকমা হক আর ইয়াশের মামারা বসেছিল। তাদের থেকে খানিকটা দূরে ইফা চেয়ার পেতে বসে টিভি দেখছিল। আকাশ ইফাকে দেখে পানির বোতল ভরতে যায়। ইফা এতক্ষণ আকাশকে খেয়াল না করলেও আকাশ যখন পানির বোতল নিয়ে উপরে যাচ্ছিল, আকাশকে দেখতেই ওর ঠোঁটের কোণে মিটিমিটি হাসির রেখা ফুটে ওঠে। আকাশ উপরে যাওয়ার সময় ইফার দিকে একবার তাকালো। ইফার দিকে তাকাতে ওকে মিটিমিটি হাসতে দেখে কপাল আপনা আপনি কুঁচকে গেল তার। সকাল থেকে খেয়াল করছে ইফা ওকে যখনই দেখছে তখনই মিটিমিটি হেসে চলছে। ইফার এই হাসির কারণটা আকাশ কিছুতেই ধরতে পারছে না। আকাশ উপরে না গিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে ইফার কাছে চলে যায়। আকাশকে নিজের দিকে আসতে দেখে ইফা ভরকে গিয়ে চোখ সরিয়ে নেয়। ঠোঁটের কোণে হাসিও গায়েব হয়ে যায়। আকাশ ইফার কাছে গিয়ে ওর চেয়ারের এক পাশের হাতলে বসে বলে, কি করছিস? টিভি দেখছি। আমাকে দেখে ওভাবে হাসছিলি কেন? ইফা ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকায়। অবাক হওয়ার ভান ধরে বলে, হাসছিলাম, তাও আপনাকে দেখে। নাটক করবি না ইফা। সকাল থেকে খেয়াল করছি তুই আমাকে দেখে মিটিমিটি হাসছিস। কারণটা কি? এভাবে হাসছিস কেন আমাকে দেখে? আপনি দেখায় ভুল আছে। আর এখানে বসছেন কেন? সরুন। আপনার ভারে চেয়ারটা ভেঙে গেলে দেখা যাবে অকালে আমার কোমরটা যাবে। কোমর ভাঙা মেয়েকে আমার বিয়ে করতে সমস্যা নেই। তাহলে আপনার জন্য একটা কোমর ভাঙা মেয়ে খোঁজা শুরু করি। কথাটা বলে ইফা মুখ টিপে হাসলো। আকাশ একটা রাম ধমক দিতে ইফার হাসি উধাও হয়ে যায়। আকাশ আদেশ স্বরূপ বলল, এসব হাসাহাসি বন্ধ করে সোজা ছাদে যাবি, তোর সাথে আমার কথা হচ্ছে। আমি পানির বোতল রেখে আসছি। কথাটা বলে আকাশ ইফার পাশ থেকে উঠে চলে যায়। ইফা ভেঙচি কেটে টিভি বন্ধ করে ছাদে চলে যায়। এত রাতে একা একা ছাদে একটু ভয় করছিল ইফার, তবে সে সেসবে তোয়াক্কা না করে ছাদের উপরে চলে যায়। ছাদের দোলনায় গিয়ে বসে দোল খেতে থাকে। বেশ কয়েক মিনিট পর আকাশ আসে ছাদে। ইফাকে না দেখতে পেয়ে ভ্রু কুচকে নেয়। মেয়েটাকে আসেনি। তখন দোলনার দিকে নজর পড়তে ইফাকে দোল খেতে দেখে কিছুটা মোহিত দৃষ্টিতে তার প্রেয়সীর দিকে তাকিয়ে থাকে। ধীর পায়ে এগিয়ে যায় ইফার দিকে। দোলনার পাশে গিয়ে দাঁড়াতে ইফা চোখ খুলে তাকায়। আকাশকে দেখে সে দোলনার একদিকে চেপে আকাশকে বসতে ইশারা করে। আকাশ মুচকি হেসে ইফার পাশে বসে। আকাশ বসতে ইফা নাক মুখ কুচকে বলে, আল্লাহ, আপনি এত ভার দেখেন, দোল দিতে পারছি না আমি। মোটু কোথাকার। ইফার মুখে মোটু সম্বোধন শুনে আকাশ হা হয়ে তাকায় ইফার দিকে। সে মোটেও সে মোটা না, একদম পারফেক্ট আছে। আকাশ একটু ধমকে সুরে বলে, তোকে আমার কোন দিক দিয়ে মোটা মনে হয়? মোটানন তো কি? আপনি ওঠার পর আমি দোল দিতে পারছি না। আমি মোটা না, তুই শুটকি, চুনুপুটি। এসব আজে বাজে কি সব বলছেন? চিকনকে চিকন বলতে শিখুন। ওরে আমার চিকন রে,
তোর মধ্যে চিকনকে চিকন না বাঁশ বলে। আর হলুদের দিন তো শাড়ি পরেছিলি, মনে হয়েছিল বাঁশের মধ্যে পতাকা বেঁধে রাখা হয়েছে। আকাশের এমন অপমান ইফার মোটেও সহ্য হলো না। সে কিছু বলার জন্য উদ্বিগ্ন হতে আকাশ বলে উঠল, সকাল থেকে আমাকে দেখে ওভাবে মিটিমিটি আসছিলি কেন? জানি না। জানিস না? না। তাহলে শাস্তির জন্য প্রস্তুত হ। ইফা অবাক হয়ে বলল, শান্তি। শাস্তি স্বরূপ তোকে এখন আমাকে একটা গান শোনাতে হবে। এসব গান টান আমি পারি না। পারিস না? না। পারিসটা কি তুই? কিছুই পারি না। কথাটা রাগী স্বরে বলে ইফা মুখ ঘুরিয়ে নেয়। আকাশ ঠোঁট টিপে হেসে ইফার দিকে একটু ঘেঁষে বসে। ইফা কপাল কুঁচকে রাগী দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। আকাশ দৃষ্টি সরিয়ে নীলাম্বরীর দিকে তাকিয়ে শীষ বাজায়। ইফার রাগ আরো তরতরিয়ে বেড়ে যায়। দোলনা ছেড়ে উঠতে নিতে আকাশ সামনে হাত দিয়ে আটকে দেয়। ইফা রেগে বলল, সমস্যা কি? আটকাচ্ছেন কেন? হাত ছড়ান সামনে থেকে। আমার হাত আমি যেখানে ইচ্ছে সেখানে রাখবো। তোকে কি আটকে রেখেছে? তোকে ধরে রেখেছি নাকি? বাধা দিয়েই তো রেখেছেন। এখন এই বাধা পেরিয়ে যেতে পারলে যা। ইফা মুখ ফুলিয়ে বসে থাকলো। আকাশ ইফার দিকে আরেকটু চেপে বসলো। ইফার দিকে ঝুঁকে মুখখানা শ্রবণের কাছে নিয়ে বলল, তোর ভাগ্য ভালো, এত সুন্দর একটা শাস্তি দিয়েছি। তাড়াতাড়ি গান গিয়ে শোনা আমাকে, না হয় এর থেকে অনেক সুন্দর শাস্তি কিন্তু আমার জানা আছে। ইফা ঘাড় ঘুরিয়ে আকাশের মুখ পানে তাকায়। ঠোঁটের কোণে বাঁকা হাসি দৃশ্যমান। ইফা না করতে গিয়েও থেমে যায়। এই লোক অসভ্য আছে, এটা না করলে এর থেকেও জঘন্য শাস্তি দিতে পারে বিশ্বাস নিয়ে একে দিয়ে। ইফা আর চোখে আকাশের দিকে তাকিয়ে বলে, গাইবো, আগে আপনি ওদিকে সরুন। আমাকে চাপা দিয়ে তো মেরেই ফেললেন। ইফা গাইবে শুনে আকাশ মুচকি হেসে ইফাকে জায়গা দিয়ে অন্যদিকে সরে আসে। ইফা আরাম করে বসতে পেরে লম্বা শ্বাস ছাড়ে। এতক্ষণ চিপায় পড়েছিল বেচারি। আকাশ কৌতূহলী হয়ে ইফার দিকে তাকিয়ে আছে ইফার গান শোনার জন্য। ইফা সেটা খেয়াল করে কয়েকটা শ্বাস ফেলে দোলনায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে গাইতে শুরু করে। ভাবছি আমি তোমায় বসে, ভালোবাসি সারাক্ষণ। ভাবছি আমি তোমায় বসে, ভাবতে লাগি বেশ। ভালোবাসি সবাই। দুকলি গাইতেই সামনে থাকা ব্যক্তির প্রশ্ন কর্ণে প্রবেশ করতে ইফার গান থেমে যায়। চোখ খুলে তাকায় ব্যক্তিটির দিকে। উত্তরের আশায় তার দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহে। ইফা উত্তর দিতে পারে না। ও নিজেও বুঝতে পারছে না ও কি এই অসভ্য লোকটাকে ভালোবেসে ফেলেছে। নীলারা আজ গ্রামে চলে যাবে। ভাইদের বিদায় দিয়ে এসে রুকমা হক সোফায় এসে কাঁদতে বসেছেন। স্বামীর ব্যস্ততার জন্য গ্রামে যাওয়া হয়ে ওঠে না তার। সেই যে বিয়ের পর একবার গ্রামে গিয়েছিল, তারপর আর যাওয়া হয়নি। মা বাবা তার সে ছোট থাকতে গত হয়েছে। তারপরে দুই ভাই তাকে মানুষ করেছিলেন। সেই ভাইদের এতদিন পর দেখে খুশি হয়ে প্রথমে যেমন কেঁদেছিলেন, আজকে তার বিপরীতে ভারাক্রান্ত মন নিয়ে কাঁদছেন। আবার কবে ভাইদের দেখা পাবে তার জানা নেই। আপন বলতে তার যে ওই দুটো ভাই আছেন, তিতলি হক, আনোয়ারা হক দুজন রুকমা হকের দুপাশে বসে সান্ত্বনা দিচ্ছেন, কাঁদতে মানা করছেন। রুকমা হক যেন তাদের কোনো কথা কানে তুলছেন না। তিন ভাই খাওয়া দাওয়া শেষে কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল। রুকমা হককে কাঁদতে দেখে ইকবাল হক বিরক্তিতে বলে ওঠেন, এভাবে না কেঁদে তুমি তোমার ভাইদের সাথে চলে গেল তো পারতে, না গিয়ে এখানে বসে এভাবে ভেড়ার মতো ভ্যাবা করছো কেন? ইকবাল হকের কথায় রুকমা হকের কান্না থেমে যায়। ইকবাল হকের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তিতলি হক আর আনোয়ারা হকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপা, আমি ভেড়ার মতো ভ্যাবা করছি? আনোয়ারা হক, তিতলি হক দুজনেই মাথা দুদিকে নাড়ায়, মানে না বুঝাতে চাইলেন তারা। রুকমা হক ইকবাল হকের দিকে তাকিয়ে তেতে উঠে বলেন, কাজে যাচ্ছিলে কাজে যাও, আমার কান্নার দিকে কেন নজর দিচ্ছ? আমার কষ্ট তুমি কি বুঝবে? বুঝবে না কোনোদিন। এই বলে রুকমা হক বসে পড়ে আবারও কাঁদতে লাগলেন। ইকবাল হক মুখ খুলে কিছু বলতে গিয়েও চুপ করে যান ভাইয়ের কথায়। মেয়েলি ঝামেলায় আন্না জড়িয়ে তিনজন বেরিয়ে পড়েন। তিনজন যেতেই রুকমা হক ওখান থেকে উঠে নাক টানতে টানতে রুমে চলে যান। আনোয়ারা হক আর তিতলি হক ওখানে বসে ফোঁস করে কয়েকটা শ্বাস ফেলে। তাদের বাড়ির এক একজন এক এক রকমের পাগল। আকাশ, ইফা, মিথিলার ইয়াস টেবিলে খেতে বসেছে। নীলাদের না দেখে মিথিলা মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, নীলাপুরা কোথায় আম্মু? সকাল থেকে দেখছি না যে। ওরা তো চলে গেছে। মিথিলা খানিকটা অবাক হলো। না বলেই চলে গেল? নীলা মেয়েটাকে শুরু থেকে তার কেমন একটা লাগতো। গম্ভীর চুপচাপ টাইপের, কারোর সাথে খুব বেশি একটা মিশেও না। মিথিলার সাথেও তার এমন কোনো সম্পর্ক গড়ে উঠে নিজে ওকে বলে যাবে। মিথিলা মাথা ঘামালো না আর মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, একবার বলে গেল না কেন নীলাপু? কখন গিয়েছে? ভোরের ট্রেন, তোরা ঘুমিয়েছিলি তাই আর ডাকেনি। ও। ছোট্ট উত্তর দিয়ে মিথিলা নিজের খাওয়ায় মনোনিবেশ করলো। আর চোখে দেখলো ইয়াস তার দিকে তাকিয়ে আছে খাওয়া বাদ দিয়ে। ইয়াসের নজর সরাতে সে গলা খাকারি দিল। লাভ হলো না কিছু।
ইয়াশ একই ভঙ্গিমায় তাকিয়ে রইল তার পানে। মিথিলা খাওয়া রেখে উঠে দাঁড়ালো। তিতলি হক মিথিলাকে উঠতে দেখে প্রশ্ন করলেন, খাওয়া রেখে উঠে দাঁড়ালি কেন? মিথিলা ইয়াশের দিকে তাকিয়ে থেকে বলল, পেট ভরে গেছে। এই বলে সে নিজের রুমে চলে যায়। তিতলি হক পিছন থেকে মেয়েকে বকতে থাকেন। ইয়াশ দীর্ঘশ্বাস ফেলে সে উঠে চলে যায়। আকাশ দুজনকে খেয়াল করে ভ্রু কুচকে নেয়। দুজনের হাব ভাব তার কাছে ভালো ঠেকছে না। পরে মিথিলার কাছে সব শুনে নেবে। ইফার আকাশের খাওয়া শেষ হতে তারা উঠে যায়। ইফা রুমে যাচ্ছিল। আকাশ ইফাকে ডাকে। ইফা হাঁটা থেমে দাঁড়িয়ে পড়ে। আকাশ ইফার নিকটে গিয়ে বলল, স্কুলে যাবি আজকে? হ্যাঁ। আচ্ছা, রেডি হয়ে বসার ঘর অপেক্ষা করিস, আমি আসছি। হ্যাঁ, কেন? আপনি কই যাবেন? এত কেন কেন করতে হবে না, তোকে অপেক্ষা করতে বলছি মানে করবি। যা যা এখন। আকাশ উল্টা ঘুরে নিজের রুমে চলে যায়। ইফা আকাশের যাওয়ার পানে তাকিয়ে ভেঙচি কেটে সে রুমে যায় রেডি হতে। মিথিলা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ইফাকে জিজ্ঞাসা করে, আমার সাথে যাবি নাকি একাই যাবি? ভাইয়া যাবে আমাদের সাথে। ও, তাহলে আমি চলে গেলাম। তুমিও আমাদের সাথে চলো। মিথিলা ভেবেছে ইফা ইয়াশের সাথে যাবে, তাই ও না করে দিল। ইফাকে বিদায় দিয়ে সে নিচে নামলো। মাকে বলে বেরিয়ে পড়লো। বাড়ির সামনে পাকা রাস্তা, সেখানে রিক্সা পাওয়া যায়। মিথিলা হাঁটতে থাকে। কিছু দূর যেতে সেদিনের মতো ইয়াশ তার সামনে এসে হাজির হয় বাইক নিয়ে। মিথিলা ইয়াশকে দেখে ভ্রু কুচকে নেয়। ইয়াশকে উপেক্ষা করে সে হাঁটতে থাকে। ইয়াশ ধীর গতিতে মিথিলার সমানে থেকে বাইক চালায়। মিথিলাকে উদ্দেশ্য করে বলে, আমাকে ইগনোর করছিস তুই? বুঝতে পারছি ইগনোর করছি, তবুও পেছন পেছন আসছো কেন? বাইকে ওঠ, কেন? কলেজে পৌঁছে দিচ্ছি আমি। প্রয়োজন পড়বে না, তুমি যেতে পারো। আমি রিক্সা করে চলে যাব। আর আমার পেছনে আসা বন্ধ করো ভাইয়া, লোকে দেখলে খারাপ ভাববে। এখন তোর লোকের কথাও আসে যায়? আগে তো রাস্তাঘাটে আমার সাথে চিপকে থাকতে, তখন কিছু আসতে যেত না। কালকেই তো বললাম, আগের মিথিলা আর এই মিথিলা এক না। মিথিলা মৃদু হেসে কথাটা বলে একটা রিক্সা ডাক দেয়। রিক্সার কাছে এসে থামে। রিক্সায় উঠতে যাবে ইয়াশ রিক্সাওয়ালা লোকটাকে উদ্দেশ্য করে বলে, বাবা আপনি চলে যান, ও রিক্সা যাবে না। যাইবো না যখন ডাক কেন দিলেন? রিক্সাওয়ালা বিরক্ত স্বরে কথাটা বলে রিক্সা নিয়ে চলে যায়। রিক্সাওয়ালা যেতেই মিথিলা ইয়াশের দিকে তাকিয়ে রেগে বলে, কি সমস্যা তোমার? বিরক্ত কেন করছো আমায়? কি চাইছো কি? আগে মিথিলাকে চাইছে। ইয়াশের কথাটা শুনে মিথিলা নিশ্চুপ থাকলো কিছুক্ষণ। ইয়াশের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্য হাসলো, বলল, আগের মিথিলাকে চাইলেও আর ফিরে পাবে না তুমি। আর আমি এটা বুঝছি না, তুমি আগের মিথিলাকে কেন চাইছো? আগের মিথিলা তো তোমার প্রচন্ড জ্বালাতো, বিরক্ত করতো, তুমি বিরক্ত হতে। এখন তো তুমি শান্তিতে আছো। শান্তিতে নেই আমি, আমার আগের মিথিলাকে চাই। তোর এমন আচরণ আমার একদম ভালো লাগছে না মিথিলা। কেন ভালো লাগছে না? কারণ আমি জানি না, তবে আমার আগের মিথিলাকে চাই। আমাকে বিরক্ত করা, সারাক্ষণ আমাকে জ্বালাতন করা, সেই মিথিলাকে চাই আমি। এই যে এসব বলছো, এসব বলার পেছনে কারণটা যখন তুমি নিজে জানতে পারবে, সেদিন এসে আমাকে জানিও। তারপর আমি ভেবে দেখবো আমি বদলাবো কিনা। আর আমার পেছনে আর আসবে না। ভার্সিটিতে যাচ্ছ, ভার্সিটিতে যাও। আমি কিভাবে যাব না যাব তোমাকে এসব ভাবতে হবে না। কঠিন কণ্ঠে কথাগুলো বলে মিথিলা সামনের দিকে হাঁটা ধরে। চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে অবাধ্য ধারায়। সে মোটেও চাইছে না কাঁদতে, তবুও অবাধ্য জলধারা বেহায়ার মতো গড়িয়ে পড়ছে। সে যত চাইছে ইয়াশকে এড়িয়ে চলতে, ইয়াশ বারবার ওর সামনে এসে ওকে এলোমেলো করে দিচ্ছে। এদিকে ইয়াশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিথিলা যাওয়ার দিকে। জানে না সে কোনো কারণ, কিন্তু সে কিছুতে মিথিলার এই অবহেলা মানতে পারছে না। অস্থির লাগছে তার। কয়েকটা লম্বা শ্বাস ফেলে সে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। দূরে রিকশায় বসে থাকা আকাশ, ইফা সবটাই খেয়াল করেছে। আকাশ ইফার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ইয়াশ ভাই আর মিথিলা কি প্রেম করছে? এমনটা কেন মনে হলো আপনার? প্রেমিক পুরুষ আমি, এসব প্রেমজনিত ব্যাপার ধরা আমার কাছে সেকেন্ডের ব্যাপার। তুই না হয় রসখসীন ব্যক্তি, তাই তো বুঝিস না এসব। আমার এই বিচক্ষণ মস্তিষ্ক কি বলছে জানিস? এদের মধ্যে খুব বড় একটা ঝামেলা হয়েছে। দেখলি না আমার মিথু বোনটা কিভাবে রাগ দেখিয়ে চলে গেল? আকাশের কথা ইফার কাছে পুরোই ফালতু বকবক মনে হলো। মানে মিথিলা ওর ভাইয়ের সাথে প্রেম করে? এ কোশ্চিনকালেও সম্ভব না। আর মিথিলা ওর ভাইয়ের সাথে প্রেম করলে ও নিশ্চয়ই জানবে সেটা। তাই ইফা আকাশের কথার বিরোধিতা করে বলল, এটা কখনোই সম্ভব না। আর আমি একই বাসায় এত বছর একসঙ্গে থেকে জানলাম না ওরা প্রেম করে, আর আপনি দুদিনই এসে বুঝে ফেললেন ওরা প্রেম করে? তোর মতো পুচকে মেয়ে কি এসব প্রেম ভালোবাসা বোঝে? বুঝলে তো তাকে কেউ খুব ভালোবাসে, সেটাও চোখ দেখে বোঝা যেত। ইফা তাকায় আকাশের দিকে।
বেচারা আহত স্বরে কথাটা বলে মুখ ঘুরিয়ে নিয়েছে ইফার থেকে। ইফা ঠোঁট টিপে হেসে বলে উঠল, আমাকেও কেউ ভালোবাসে বুঝি। আকাশ ঘাড় ঘুরিয়ে ইফার দিকে তাকায়। ইফার ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আকাশ ভ্রু কুচকে নিয়ে ইফার দিকে ঝুঁকে বলে, বুঝিস না নাকি মজা করিস? হ্যাঁ, কোনটা? আমরা চলে এসেছি, আপনি বাড়িতে চলে যান, টাটা। ইফা দ্রুত স্বরে কথাগুলো বলে রিক্সা থেকে নেমে স্কুলের ভিতর চলে যায়। গেট দিয়ে ঢোকার সময় পিছনে তাকিয়ে আকাশকে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে সামনে ঘুরে স্কুলের ভিতর ঢুকে। ইফা ঢুকতে ওর বান্ধবী ওর দিকে এগিয়ে আসে ওকে দেখে। ইফা আকাশের নজরের অগোচর হতে সে রিক্সাওয়ালাকে যেতে বলে। আপন মনে একবার বিড়বিড় করে আওড়ায়, প্রেম ভালোবাসার কথা উঠলে মেয়েটা আমার থেকে পালিয়ে যায়। এই যে কালকে রাতে কত উত্তরের অপেক্ষা করলো মেয়েটা, তাকে কালকেও কিছু না বলে প্রতিহত করে ছাদ থেকে নেমে গিয়েছিল। একটা ক্যাফের সামনাসামনি দুটি চেয়ারে বসে আছে আকাশ আর তুষার। আকাশ বাড়ি ফিরছিল তখন তুষারের সাথে দেখা। তুষার ওকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবে বলে ওকে এখানে নিয়ে এসেছে। অবশ্য ওকে সেই অতীব গুরুত্বপূর্ণ কথাটি তুষার এতক্ষণে বলেও দিয়েছে। সেই গুরুত্বপূর্ণ কথাটি শুনে আকাশ এখন কথাটি নিয়ে ভাবনায় ডুবে আছে। বেশ কিছুক্ষণ ভেবে ভাবনায় ছেদ ঘটিয়ে তুষারের দিকে তাকিয়ে বলল, আমার মতো একটা প্রেমিক পুরুষের ভাই এরকম রসরসীন হয় কিভাবে? হ্যাঁ, জীবনে একটাও প্রেম করেনি, আবার এদিকে আমার বোনটা ওর পিছনে ঘুরছে, ওকে পাত্তা না দিয়ে উল্টো ওকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, আবার তোমাকে ওর হবু বড় বানিয়ে দিয়েছে। এতটুকু বলেই থেমে আকাশ তুষারের দিকে তাকিয়ে রইল। তুষার পানসে মুখে বসে আছে। আকাশ আবারও বলল, আমি আজকেই সন্দেহ করেছিলাম এদের মধ্যে কিছু একটা ঘটেছে। আমার ধারণা ঠিক তাহলে, কিন্তু আমি তো ভেবেছিলাম দুজন দুজনকে ভালোবাসে। এখন তো দেখি এটা একপাক্ষিক। আমার কি মনে হয় জানো, মনে হয় ইয়াসও মিথিলাকে পছন্দ করে, না হলে রিফাতকে দেখে ও ওভাবে কেন রিয়েক্ট করবে? এটা একটা পয়েন্ট। ইয়াস ভাইয়া মিথিলাকে পছন্দ করে মানে ভালো লাগে, সেটা এখনো ভালোবাসার রূপ নেয়নি। এই ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত করতে হলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? আকাশ ইশারায় তুষারকে কাছে ডাকে। তুষার ঝুঁকে আকাশের কাছে যেতেই আকাশ তুষারের কানে কানে কিছু একটা বলে বাঁকা হাসে। তুষার পুরো কথাটা শুনে কিছুক্ষণ ভাবে বসে কথাটা নিয়ে। পরক্ষণে তার মুখেও হাসি ফুটে ওঠে, বাঁকা হাসি। ইয়াস ভাইকে ভালোবাসিস মিথু? রাতে মিথিলা নিজে রুমে বসে পড়ছিল, তখন আকাশ আসে ওর রুমে। আকাশকেও একবার জিজ্ঞাসা করেছে কিছু বলতে এসেছে কিনা, কিন্তু আকাশ উত্তর দেয়নি, চুপচাপ বসেছিল। তাই ও পুনরায় পড়ায় মনোযোগ দিয়েছিল। হঠাৎ আকাশের এহেন প্রশ্ন শুনে মিথিলা স্তব্ধ হয়ে বসে থাকে কিছুক্ষণ। পরক্ষণে বইয়ের দিকে চোখ নিবদ্ধ রেখে কঠিন গলায় বলল, না, কাউকে ভালোবাসি না আমি। মিথ্যে বলছিস? মিথ্যে কেন বলবো ভাইয়া, সত্যি কাউকে ভালোবাসি না আমি। ভালোবাসলে প্রকাশ করার মতো সাহস রাখতে হয়, বুঝলি? বুকে সাহস রাখতে হয়। আর তুষার ভাই আমাকে সব বলেছে, তোর মিথ্যে আমি বিশ্বাস করছি না। মিথিলা মাথা নিচু করে নেয় এবার। তুষার আকাশকে সব বলে দিয়েছে, মানে আকাশ সবটাই জানে, সে আর কিছু লুকায় না। আকাশের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, ভালোবাসি আমি ভাইয়াকে, ভীষণ ভালোবাসি। তাহলে এতক্ষণ অস্বীকার করলি কেন? ভাইয়া চায় না আমি তাকে ভালোবাসি, এটা কেউ জানো। মিথিলা কথাটা বলে ঠোঁট কামড়ে ধরে। কান্না পাচ্ছে তার। আজকাল চোখের পানিও বেহায়া হয়ে যাচ্ছে। একটু কিছু হতে না হতেই গড়িয়ে পড়ে। মিথিলা এবার চোখ বন্ধ করে নেয়, বিড়বিড় করে আওড়ায়, মানুষ সত্যি ভালোবাসার কাছে বড্ড অসহায়। ভালোবাসার মানুষটার ভালোবাসা না হওয়ার মতো অসহায়ত্ব হয়তো আর দুটো নেই। চুপ করে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে কোলের উপর। লম্বা শ্বাস ফেলে সে চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে নেয়। কার জন্যে কাঁদছে ও, যার কাছে ওর ভালোবাসার কোনো মূল্য নেই তার জন্যে? বেমানান এই কান্না, বড্ড বেমানান, কাঁদবে নাও। মিথিলা চোখের পানি মুছে ঘুরে বইয়ের দিকে তাকিয়ে বইতে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয় সে। মন তার আজে বাজে চিন্তাতে ব্যস্ত। করুণ দৃষ্টিতে তাকায় ও আকাশের দিকে। আকাশ তখন কিছু একটা নিয়ে গভীর ভাবনায় মগ্ন। মিথিলা আকাশকে না ডেকে আকাশের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর মাথায় তো এসব ছিল না, মনোযোগ দিয়ে পড়ছিল। এই আকাশ এসে এই আশের কথা বলে উল্টোপাল্টা করে দিল সব। আকাশ গভীর ভাবনা থেকে বের হয়ে মিথিলার দিকে তাকায়। মিথিলাকে ওর দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে বড্ড খারাপ লাগে ওর। মিথিলার গালে হাত রেখে বলে, চিন্তা করিস না মিথু পাখি, তোর ভাইয়া সব ঠিক করে দেবে, দেখিস ইয়াস ভাইয়া তোকে ভালোবাসবে। মিথিলা তাচ্ছিল্য হেসে বলে, এটা শুধুই আমার স্বপ্ন, বাস্তবে কখনো রূপ নেবে না এটা। যদি নেয়? সে কখনো আমায় ভালোবাসবে না। সে আমাকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখে না। তার কাছে আমি শুধুই তার বোন, আর কিছুই না। রাখ তোর বোন, কিসের বোন? তুই ওর মায়ের পেটে বোন লাগস নাকি? আর ও বললেই তুই ওর বোন হয়ে যাবি?
মায়ের পেটের বোন না হলাম, চাচাতো বোন তো লাগি, একই রক্ত তো বইছে শরীরে। মানে ছ্যাঁকা খেয়ে তুই ওকে ভাই মেনে নিছিস? মিথিলা অসহায় চোখে তাকায় আকাশের দিকে। ও কেন ইয়াশকে ভাই মানতে যাবে? ভালোবাসা মানে বুঝতে পারার পর থেকেই ও ইয়াশকে ভাইয়ের চোখে দেখা বন্ধ করে দিয়েছে। ও তো ইয়াশকে জামাইয়ের চোখে দেখে এসেছে, কিন্তু এখন অবশ্য এসব ভাবে না। তবে ইয়াশকে ভাইয়ের চোখেও সে দেখে না। ইয়াশকে সে নিজের জীবন থেকেই সরিয়ে দিতে চাচ্ছে। সেখানে ওকে নিয়ে কিছু ভাবাভাবির প্রশ্নই আসে না। মিথিলা আকাশের দিকে তাকে অনুরোধের স্বরে বলে, ভাইয়া তুমি ইয়াশ ভাইয়ার ব্যাপারে কিছু না বললে খুশি হব। তুষার ভাইয়া তো তোমাকে সব বলেছে, রিফাতের সাথে ঘটা সেদিনের ঘটনাটাও নিশ্চয়ই বলেছে। ওনার ব্যাপারে প্লিজ আমার সামনে কিছু বলো না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।